বুদ্ধের সময়কালে একজন ভিক্ষু, তিনি খুব বাচাল প্রকৃতির ছিলেন। ভেদবাক্য বলতেন বেশি, একজনের কথা একজনকে তিনি বলে দিতেন, সমস্যা সৃষ্টি করতেন। তো এক সময় ভিক্ষুটা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কেউ তাকে আর সেবা করতে যায় না। তো সেবা করতে না যাওয়ার কারণ সে যে বেদবাক্য বলে একজনের সাথে একজনের ঝগড়া সৃষ্টি করে দেয়, এটা মোটামুটি সবাই কম বেশি জেনে গেছে। তো যে কক্ষের মধ্যে সে থাকতো সেখানে আর কেউ গিয়ে সেবা করতো না, অনেকটা মলমূত্রের মধ্যে সে পড়েছিল। একদিন বুদ্ধ প্রত্যুষ তিনি করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন। বুদ্ধগণ সকালবেলা একটা ধ্যান করেন, এটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান, অর্থাৎ আমি কার মঙ্গল সাধন করব। আমাদের বিখ্যাত বুদ্ধ পণ্ডিত নারাদ তার একটা গ্রন্থ দ্য বুদ্ধা অ্যান্ড হিজ টিচিং, এই বইটার একটা কথা আমি প্রায় সময় ধর্মদেশনায় বলি। তিনি সেখানে বলেছেন, একজন বুদ্ধের উচিত, অর্থাৎ যিনি বৌদ্ধ অর্থাৎ বুদ্ধের ধর্ম আদর্শকে অনুসরণ করেন, বুদ্ধির সাধনায় নিরত, তার উচিত হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি আজকে কার মঙ্গল করব এই চিন্তা করে একটা মঙ্গল কর্ম করা। এটা মূলত বুদ্ধের এই করুণা সমাপত্তির ধ্যানের আলোকে তিনি এই কথাটা বলেছেন। তো বুদ্ধ এই করুণা সমাপত্তির ধ্যানে দেখছেন যে এই ভিক্ষুটা খুব অসুস্থ, তাকে কেউ সেবা করছে না। তো বুদ্ধ আস্তে আস্তে তার কক্ষ গন্ধকুটি থেকে বেরোয় সে রুমের দিকে এগিয়ে চলল। যখনই সে রুমের মধ্যে ঢুকতে তখন অন্যান্য ভিক্ষু বলছে, তথাগত বুদ্ধ, আপনি এই রুমের মধ্যে প্রবেশ করবেন না, এখানে দুর্গন্ধযুক্ত একজন ভিক্ষু আছে। সে ভিক্ষুটা খুব বাচাল প্রকৃতির ছিল, যার কারণে তার কেউ সেবা টেবা করে না, এখন সে ওখানে পড়ে আছে। তো বুদ্ধ কারো কথা শুনলেন না, বুদ্ধ ভিতরে রুমের মধ্যে ঢুকলেন। আনন্দকে বলছে, আনন্দ যাও তুমি উষ্ণ জল নিয়ে আসো। তো আনন্দ পানি নিয়ে আসলেন, জল নিয়ে আসলেন। তারপর বুদ্ধ নিজের হাতে সে ভিক্ষুর সেবা করলেন। সেবা করে বুদ্ধ সেখানে উল্লেখ করলেন, যিনি রোগীর সেবা করে তিনি বুদ্ধের সেবা করে। পৃথিবীতে বুদ্ধের মতন এরকম মহান বাক্য আমার মনে হয় না রোগী সম্পর্কে কেউ বলেছেন। তো বুদ্ধ বলছেন যে যদি রোগীর সেবা হয় তাহলে বুদ্ধের সেবা হয়ে যাবে। এই দেশনাটা করলে আমার ছোটবেলার কথা মনে পড়ে, কারণ কেউ অষ্টশীল নিতে যেতে পারতেছে না। তো বলতো যে আমার শাশুড়ি মা খুব অসুস্থ, তো এই জন্য অষ্টশীল যেতে পারত। আমার মারা বলতো, ঠিক আছে তোর ওরে পূজা করলে, তোর ওরে সেবা করলে অষ্টশীল হয়ে যাবে। তা আমি যখন মনে মনে ভাবতাম, কোথায় অষ্টশীল কোথায় শাশুড়ি, এটার সাথে কেন তুলনা করে, এটা কিরকম কথা। কিন্তু এখন সেটা বুঝতে পারি, আমার মারা যারা তৎকালীন সময়ে, এরা আমাদের মতো ত্রিপিটক শাস্ত্রে অনেক বই না পড়লেও কিন্তু তারা নীতি পরম্পরা, তারা যে কথাগুলো শুনেছিল সেগুলোকে যেভাবে মান্য করত, সেখানেই বুদ্ধের ধর্ম দর্শনটা যেন নিহিত আছে। অর্থাৎ রুগীর সেবা করলেই তো বুদ্ধের সেবা হয়ে যায়। তাহলে আপনাকে আর অষ্টশীল জন্য যেতে হবে না বলেছে, কথাটার অনেক অনেক গভীরতা এখানে নিহিত রয়েছে। সেজন্য আমি মনে করি এই রুগীর সেবাটা খুবই গুরুত্ববহ। বুদ্ধ 10টি কুশল কর্মের কথা বলেছেন, এটা একদম অভিধর্মে আছে। তো সেখানে বলছে কি, দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদেশনার আয়োজন এবং দৃষ্টি উঁচু করা। এখানে এই সেবাটা আছে, অর্থাৎ আপনি যদি সেবা কর্ম সম্পাদন করেন এটা আপনার কুশল কর্ম হবে। তো আমাদের প্রফেসর ডাক্তার সলিল কুমার বড়ুয়া, তিনি এই সেবা ধর্মটা আজীবন প্রতিপালন করেছেন, অসংখ্য মানুষের সেবা করেছেন। তিনি তার কর্মময় জীবনের বর্ণাঢ্য জীবনাদর্শন তার ছিল, অবসর গ্রহণ করেছেন। এখন তিনি যেটা চিন্তা করছেন যে আমার জীবন তো পরন্ত বিকেলের দিকে,
সুতরাং আমার যাহা আমি যাহা আমি অর্জন করেছি এগুলো একটি সুষ্ঠু বন্টন করাটা দরকার। আমি মনে করি সেটার তিনি যথার্থ পদক্ষেপ গ্রহণ করে তিনি ধাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা এবং সাথে শিক্ষায় মানুষকে উন্নত করার জন্য তিনি নলিনী টটিনী সন্তোষ কল্যাণ ট্রাস্ট করে সেই পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত আমাদের যেসব জনগোষ্ঠী আছে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তার যে এই সেবাকর্ম এটাকে আমি সাধুবাদ জানাই। এটি ধর্মের বাইরে নয়। বুদ্ধ এই জন্য বলেছেন ইমাস্মিং ধাম্মা বিনাই আপ্পা মাত্র বিহিংসাতি পাহায়া জাতি সংসারাং দুঃখা খান্থাঙ্কারিচ্ছাতি। বুদ্ধ বলেন আমার এই ধর্ম বিনিয়ে যারা প্রমত্ত তারা প্রতিনিয়ত প্রসন্ন হয়ে তারা ধর্ম প্রতিপালন করেন, আচরণ করেন। তা আমি মনে করি তিনি সেই চিন্তাটাই করে আজকে এই ধর্মময় কর্মটি তিনি সম্পাদন করছেন। এটি আমাদের কাছে একটি অনুকরণীয়, আমি মনে করি একটি দৃষ্টান্ত। আমি এক সময় ভাবতাম একটা কাজ শুরু করলাম, এটি কি আসলে দীর্ঘদিন থাকবে? এরকম ভেবে ভেবে আমার জীবনে আমি অনেক কাজ শুরু করতে পারিনি। কিন্তু বুদ্ধগয়ায় বুদ্ধিবৃক্ষতলে এই ত্রিপিটক চান্টিংয়ের একটা অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় ভান্ত সেখানে ছিলেন। তো একজন থাইল্যান্ডি ভিক্ষু তিনি বলেছিলেন যে জগতে প্রথমে বুদ্ধই মাত্র একজন ছিলেন। এটা একটা প্রেক্ষাপটে বলেছিল, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু বক্তব্যটা এরকম ছিল, জগতে প্রথমে একজন মাত্র বুদ্ধ ছিলেন। সে একজন বুদ্ধই জগৎকে আলোকিত করে এখন কোটি কোটি বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ যারা বুদ্ধির সাধনায় নিরত এরকম সৃষ্টি হয়েছে, অসংখ্য লক্ষ কোটি সৃষ্টি হয়েছে। যে আপনিও ঠিক কোনো কাজ যদি শুরু করেন এটি সেরকম বিস্তার হবে। তা আমি মনে করি আমার পরে কে করবে না করবে সেটা কোনো কথা নয়। আমি আজকে করেছি সেটা, এই যে আমরা ধাতব্য চিকিৎসা ঢুকেছি, গতকালকে সেখানে প্রায় 43 জন না কতজন 34 জন চিকিৎসা হয়েছে। তো সেটা তো হয়েছে। আমি যদি মনে করি যে এটা আবার চলবে কিনা, নাকি আমি মারা গেলে আর না হবে, তখন সেটা দেখা যাবে। কিন্তু যতক্ষণ করেছি ততক্ষণ তো ভালো করেছি। আমার সুদীর্ঘ একটা পরিকল্পনা, আমি কিছু মানুষকে দায়িত্ব দিয়েছি, ওনারা কী করবে না করবে সেটা তাদের দায়িত্ব। কিন্তু আমার দায়িত্ব তো আমি যথাযথভাবে সুসম্পন্ন করেছি, আমি সেটাকে সঠিকভাবে কাজ করেছি। আমি যতক্ষণ ধ্যান করি ততক্ষণ আমার জন্য এটা সংস্কার, আমার পূর্ণ সংস্কার, এটা আমার মধ্যে উৎপন্ন। যতক্ষণ করবো না হয়তো সেটা শেষ, কিন্তু এটার দ্বারা কিছু হবে কি না এটা চিন্তা করা উচিত নয়। আমি সেজন্য প্রায়জনকে একটু উৎসাহিত করি। ডাক্তার সলিলবাবু যখন আমার সাথে বিষয়ে আলাপ করতে গিয়েছিলেন, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার জ্ঞাত হিসাবে আমি সেরূপভাবে ওনার সাথে আলাপ আলোচনা করেছি। তো আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। বিশেষ করে একটি সুন্দর আজকে এখানে গ্রন্থ আমাদের ম্যাগাজিন প্রকাশিত হয়েছে, আমাদের তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব উপানন্দ তার সম্পাদনা করে আমি অনেক একটি সুন্দর, এখানে অনেক গুরুত্বপূর্ণ এখানে প্রবন্ধ সন্নিহিত করা হয়েছে। তা আমি সর্ববিষয়ে মনে করি আজকের এই আয়োজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এখানে শুধু সঙ্গদান নয়, ভিক্ষু সংঘকে পূজা নয়, সাথে সাথে যে রোগীর সেবার একটা স্থায়ী তিনি ধাতব্য তিনি প্রতিষ্ঠা করলেন। অপরদিকে আগামী প্রজন্মকে শিক্ষায় আলোকিত করার জন্য তাদেরকে সম্মুখে তাদেরকে আমি মনে করি বৃত্তি প্রদানের মাধ্যমে এই দুটি কর্ম আমার কাছে অত্যন্ত গুরুত্ববহ মনে হয়েছে। তা আমি আশীর্বাদ জানাই আমাদের অধ্যাপক সলিল কুমার বড়ুয়া, তিনি নিরোগ দীর্ঘজীবন লাভ করুক। এরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ সমাজ হিতৈষী মানুষগণ যতদিন বেঁচে থাকে ততদিন আমাদের সমাজ জাতির কল্যাণে আমি মনে করি অগ্রণী ভূমিকা প্রতিপালন করে। সাথে সাথে গ্রামবাসী শুভানুধ্যায়ী আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান করব, তিনি অর্থ বৃত্তি শ্রম সব কিছু দিচ্ছে, আমরা একটু সময় দিতে পারি। সময় দিয়ে তাকে সহযোগিতা করে এই কাজটাকে সামনে এগিয়ে নিলে আমাদেরও পূর্ণ হবে। কারণ বুদ্ধ বলেন কৃতেও কারিত অনুমোদিত প্রশংসিত। কেউ যদি কাজ করে এটা যদি আমরা অনুমোদন করতে পারি, প্রশংসা করতে পারি, তার দ্বারাই করাতে পারি,
তাতেও আমাদের পুণ্য হয়। সুতরাং একজন মানুষ সব কিছু দিতে পারে, তাকে কি আমরা সহযোগিতা করতে পারি না, সুন্দর পরামর্শ দিতে পারি না, উৎসাহিত করতে পারি না, তার দ্বারাই তো পুণ্য হয়। সবার কাছে সে আশা প্রত্যাশা করি মহান সংঘকে বন্ধে, যেহেতু সময়ের বাধ্যবাধকতা আছে আমার কথায় দীর্ঘায়িত করছি না। আপনারা রোগীর সেবা করবেন, পিতামাতা বয়োবৃদ্ধ হলে তাদেরকে সেবা করবেন, শ্বশুর শাশুড়িদের সেবা করবেন, বয়োজ্যেষ্ঠদেরকে সেবা দ্বারাও মানুষের পুণ্য অর্জিত হয়। আমি মনে করি সেই আলোকে আজকে তিনি মাতৃপূজা, এখানে পিতৃপূজা, সাথে ভ্রাতা যাকে ওনার চাচা মনে হয়, হ্যাঁ চাচা, ওনাকেও স্মরণ করে আজকে তিনি করলেন ট্রাস্ট গঠনের মাধ্যমে। আমি মনে করি জ্ঞাতি ধর্ম, কৃতজ্ঞতার প্রকাশ তার অন্তর জগতে বিদ্যমান, এটি বুদ্ধির পরিভাষায় দুর্লভ একজন ব্যক্তি। বুদ্ধ অঙ্গুত্তনিকে সেটা বলেছেন, যিনি কৃতজ্ঞ পড়েন সেরকম ব্যক্তি জগতে দুর্লভ। তার এই কৃতজ্ঞতাবোধ আমাদের সবার মধ্যে অনুপ্রেরণা হোক। এই পড়তে ব্যর্থগুলো আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।